আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞান এর দশম যে অধ্যায়টা উদ্ভিদ প্রজনন এটি পড়াচ্ছিলাম এবং ওই অধ্যায়ের একটি টপিক স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ অংশটি পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমরা এতটুকু জানি তিনটি প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। একটি হচ্ছে মনোস্ফোরিক, একটি ছিল বায়োস্ফোরিক, আরটি হচ্ছে টেট্রাস্ফোরিক। তার মাঝে আমরা এটা বলেছিলাম মনোস্ফোরিক যে প্রক্রিয়াটি, যাকে আমরা একটা নাম বলে থাকি পলিগোনাম টাইপস, ওই প্রক্রিয়ায় প্রায় 75% উদ্ভিদে ভ্রূণথলি গঠিত হয়। আজকে আমরা সেই মনোস্ফোরিক যে প্রক্রিয়াটি আছে বা পলিগোনাম টাইপ বলা হয় একে, ওই প্রক্রিয়াটি কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি সেটি পড়াচ্ছি। দেখো, আমরা যেটুকু জানি যে প্রাথমিক জনন মাতৃকোষ বা স্ত্রীরেণু মাতৃকোষ যেটি ডিপ্লয়েড, এটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে মোট 4টি কোষ তৈরি করে। যেহেতু 4টি কোষ তৈরি করছে মিওসিস প্রক্রিয়ায়, সুতরাং এই 4টি কোষই হচ্ছে হ্যাপ্লয়েড। এই 4টি হ্যাপ্লয়েড কোষের মাঝে এই 3টি কোষ রয়েছে ডিম্বক রন্ধ্রের দিকে, কালকে বলেছিলাম আমরা এগুলো, সেই 3টি কোষ নষ্ট হয়ে যায়। আর এই যে কোষটি থাকে বড় কোষটি, সেটি কার্যকর স্ত্রী রেণু হিসেবে কাজ করে এবং এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণুটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ভ্রূণথলি গঠন করে। কিভাবে খেয়াল করো, এই কার্যকরী স্ত্রী রেণুটি হ্যাপ্লয়েড। এখন এটির যে নিউক্লিয়াসটি আছে, সেই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াস তৈরি করে। এবং মনে রাখবে, এখন যেহেতু একবার মিওসিস ঘটে গিয়ে কোষগুলো হ্যাপ্লয়েড হয়ে গিয়েছে, সুতরাং হ্যাপ্লয়েড কোষে কখনো মিওসিস ঘটে না। এখন যতগুলো বিভাজনই হোক না কেন, সবগুলোই হবে মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে আমরা এভাবে বলতে পারি, সৃষ্ট 4টি কোষের মাঝে ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত 3টি কোষ নষ্ট হয়ে যায় এবং একটি কোষ কার্যকর স্ত্রী রেণু হিসেবে কাজ করে। কার্যকর স্ত্রী রেণু তোমরা চাইলে এখানে ধাপ দিতে পারো, এই ধাপটাকে শুধু এই কোষটাকে আলাদা করে দেখাতে পারো, দেন এই অংশ দিতে পারো, আবার সরাসরি দিতে পারো, অসুবিধা নেই। কার্যকর স্ত্রী রেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াস তৈরি করে। খেয়াল করো, যে 2টি নিউক্লিয়াস তারা তৈরি করেছে, সেই 2টি নিউক্লিয়াস কেন্দ্রে নেই, তারা 2 প্রান্তে চলে গিয়েছে। অর্থাৎ বলা হয় কার্যকর স্ত্রী রেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াস তৈরি করেছে, যে 2টি নিউক্লিয়াস কোষের 2 দিকে চলে গিয়েছে। এবং মনে রাখবে, কিন্তু হ্যাপ্লয়েড 2 প্রান্তে অবস্থানকালে সেই নিউক্লিয়াসটি আবার এই নিউক্লিয়াসটি একবার মাইটোসিস প্রক্রিয়া একটি থেকে 2টি একইভাবে অপর প্রান্তে অবস্থিত নিউক্লিয়াসটিও একইভাবে মাইটোসিস প্রক্রিয়ায় 2টি নিউক্লিয়াস তৈরি করে। তাহলে খেয়াল করো, প্রথমে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি ভাগ হলো একবার, এখন আরেকবার, তার মানে কি 2বার মাইটোসিস ঘটেছে এবং এরপর আরো একবার। অর্থাৎ যদি আমরা এভাবে ভাবি, 2টি বিপরীত প্রান্তে বা মেরুতে অবস্থানকালে নিউক্লিয়াস দ্বয়, খেয়াল করো, পরপর 2বার, এই 2টি নিউক্লিয়াস পরপর 2বার, একবার 2বার, পরপর 2বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে মোট 4টি করে 8টি নিউক্লিয়াস তৈরি করে। খেয়াল কর, নিউক্লিয়াস কিন্তু মাঝখানে আসেনি,
এই যে নিউক্লিয়াস গুলো যে প্রান্তে ছিল সে প্রান্তেই তারা অবস্থান করছে। খেয়াল করো এই মুহূর্তে এই যে ভ্রূণথলিটি এটা কিন্তু 8 নিউক্লিয়াস বিশিষ্ট। এবার আসো এরপর কি হয় খেয়াল করো, এরপরে যে ঘটনা ঘটে, এখন 8টি নিউক্লিয়াস, এরপরে আমরা একটু বড় করে আঁকি এটা, এরপরে উভয় প্রান্ত থেকে একটি একটি করে নিউক্লিয়াস আমরা বলতে পারি কোষ বলতে পারি এই মুহূর্তে সমস্যা নেই, কারণ বলা হয় প্রত্যেকটি নিউক্লিয়াস তাদের চারদিকে সামান্য পরিমাণ সাইটোপ্লাজম জমা করে, সামান্য পরিমাণ সাইটোপ্লাজম জমা করে কোষ তৈরি করে। তাহলে বলছে উভয় প্রান্ত, 4টা করে 8টা ছিল, উভয় প্রান্ত থেকে একটি একটি করে নিউক্লিয়াস এসে এই ভ্রূণথলির মাঝখানে মিলিত হয়। এই ভ্রূণথলির মাঝখানে মিলিত হয়ে তারা একটি নতুন নিউক্লিয়াস বলা ফিউশন হয়। যেহেতু ফিউশন হয়, দেখো যদি আমরা এইভাবে দেখাই তখন মনে হবে দুটি কোষ তাদের নিউক্লিয়াস পাশাপাশি রয়েছে, বলছে না, তারা কোষগুলো মিলিত হয়ে যায়, মিলিত হয়ে তারা এখানে ফিউশন নিউক্লিয়াস বলি একে আমরা। দেখো প্রথম দিকে আলাদা ছিল বাট এখন একসাথে করে দিয়েছি আমরা, ফিউশন নিউক্লিয়াস বা এর একটা নাম আছে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে। খেয়াল করো, অর্থাৎ যে 8টি নিউক্লিয়াস ছিল দুই প্রান্তে, সেখান থেকে উভয় প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস চলে আসছে, এসে কি করলো, তারা ভ্রূণথলির মাঝখানে মিলিত। দেখো যদি এর ক্ষেত্রে প্রথম যে অংশটি হয়, আমরা এটা এটুকে আলাদা করে দেখাই। প্রথমে দেখো, প্রথমে দুই প্রান্ত থেকে দুটি নিউক্লিয়াস এভাবে পাশাপাশি অবস্থান করে, এখানে 4টি আর 3টি রয়েছে। দেখো প্রথমে উভয় পাশ থেকে একটি একটি করে নিউক্লিয়াস বা এসে তারা একসাথে অবস্থান করে, তারপরেই তাদের মধ্যে এই ফিউশনটি ঘটে, মিলনটি ঘটে। এটাকে কিন্তু আমরা ফিউশন নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলতে পারি না। যখনই নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে যায় তখন তাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বলি, আর যখনই ফিউশন ঘটে তখন তারা ডিপ্লয়েড হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াস মিলিত হলে তারা ডিপ্লয়েড হয়ে যায়। এখন দেখো তাহলে একইভাবে তাহলে উপরের দিকে বলতে বোঝাচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে 4টির মধ্যে যদি একটি নিউক্লিয়াস চলে আসে তাহলে আরো রয়েছে 3টি, একইভাবে তার বিপরীত দিকেও রয়েছে 3টি। তখন বলছে উপরের দিকে যে বা ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি নিউক্লিয়াস রয়েছে তাদের একটু মডিফাই হয়, তাদের গঠনগত পরিবর্তন করে এবং তারা নিউক্লিয়াস থাকে না, তারা কি করে সামান্য পরিমাণ সাইটোপ্লাজম জমা করে কোষ তৈরি করে। এবং তখন এই যে 3টি কোষ রয়েছে, 3টি কোষ মডিফাই হয়ে তার মাঝখানে সবচেয়ে যেটি বড় কোষ, সেই কোষটিকে তারা তৈরি করে ডিম্বাণু হিসেবে, অর্থাৎ মাঝখানের কোষটি একটু বড় হয় এবং এটি তৈরি করে ডিম্বাণু বা এগ বা উস্পিয়ার। অন্যদিকে আসো, পাশে যে দুটি কোষ রয়েছে, ছোট ছোট যে দুটি কোষ রয়েছে, এদেরকে বলা হয় সাহায্যকারী কোষ। তাহলে খেয়াল করো, অর্থাৎ যখন 8 কোষ বিশিষ্ট ভ্রূণথলি তৈরি হলো তখন উভয় পাশ থেকে একটি করে নিউক্লিয়াস এসে কোষের বা এই ভ্রূণথলির মাঝখানে প্রথম পাশাপাশি আসে, তারপর মিলিত হয়। যখনই তারা মিলিত হয় তখন তারা ডিপ্লয়েড হয়ে যায়, আর ওই যে ডিপ্লয়েড হয়ে যায় সে কোষটিকে আমরা বলছি সেকেন্ডারি নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস, যেটি ডিপ্লয়েড। অন্যদিকে উভয় প্রান্তে যে 3টি করে 6টি কোষ রয়েছে তার মাঝে ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি কোষ রয়েছে, সেই 3টি কোষের মাঝখানে কোষটি অন্য দুটির চেয়ে বড় হয় এবং সেটি গঠন করে ডিম্বাণু বা এগ বা উস্পিয়ার, অনেকে ওভামা বলতে পারো। এবং ডিম্বাণুর পাশে বা উস্পিয়ারের পাশে যে দুটি
ছোট কোষ রয়েছে তাদেরকে বলা সাহায্যকারী কোষ। আর এই যে সাহায্যকারী কোষ এবং ডিম্বাণু রয়েছে, এই তিনটি কোষকে একসাথে বলা হয় ডিম্বাণু যন্ত্র। ডিম্বাণু যন্ত্র বা এগ অ্যাপারেটাস। খেয়াল কর, তার মানে হচ্ছে অর্থাৎ প্রত্যেকটি ডিম্বাণু যন্ত্রের মধ্যে মোট 3টি কোষ রয়েছে, তার মাঝে মাঝখানের যে কোষটি রয়েছে সেই কোষটিকে বলা হয় ডিম্বাণু বা এগ বা ওভাম, এবং তার পাশে যে দুটি কোষ রয়েছে সেই দুটি কোষকে বলা হয় সাহায্যকারী কোষ। আর সাহায্যকারী কোষ এবং ডিম্বাণু মিলে গঠন করে এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র। এবার আসো, তাহলে একইভাবে এই সাইডেও 3টি কোষ রয়েছে, বলছে এই কোষগুলোর মডিফাই হয় কিছুটা, তবে ডিম্বাণু যন্ত্রের মতো কোষগুলোর মতো তারা বড় হয় না। এরাও নিউক্লিয়াস থেকে কোষ গঠন করে এবং এই 3টি কোষকে একসাথে বলা হয় প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। তাহলে খেয়াল করো, ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি কোষ থাকে তাদেরকে বলা হয় এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র। তার মাঝখানে বড় কোষটিকে আমরা বলি ডিম্বাণু, তার পাশে অবস্থিত দুটি কোষকে বলা হয় সাহায্যকারী কোষ। ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে অবস্থিত দুটি কোষকে বলা হয় প্রতিপাদ কোষ। দেখো, যেহেতু ডিম্বক রন্ধ্র উপরের দিকে দেখাচ্ছে, আমরা কিছুটা বুঝতে পারছি এটি হচ্ছে নিশ্চয়ই তাহলে একটি ঊর্ধ্বমুখী ডিম্বক, যেটা আমরা গতকাল আমরা এঁকেছিলাম এই ধরনের একটি ডিম্বক। দেখো, যদি আমরা এইভাবে আঁকি, এখন আমি এইভাবে আঁকি, তাহলে এটি হচ্ছে একটি ঊর্ধ্বমুখী ডিম্বক। তাহলে আমরা আবার পুরো ব্যাপারটা বলছি। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা মূলত এই যে ভ্রূণথলিটি রয়েছে সে ভ্রূণথলিতে কি কি পাচ্ছি? এক, ভ্রূণথলি ভেদে রয়েছে দুটি সাহায্যকারী কোষ, একটি ডিম্বাণু, একটি সেকেন্ডারি নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস এবং 3টি প্রতিপাদ কোষ। আর এই সব কিছুকে একসাথে আমরা বলি কি? স্ত্রী গ্যামেটোফাইট। অর্থাৎ একটি পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে রয়েছে একটি ভ্রূণথলি, তার অভ্যন্তরে দুটি সাহায্যকারী কোষ, একটি ডিম্বাণু, একটি সেকেন্ডারি নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস এবং একটি প্রতিপাদ কোষ। এই উপাদানগুলো মিলে একটি পূর্ণাঙ্গ ভ্রূণথলি গঠিত হয়। তো শিক্ষার্থীরা, আমরা পুরো পড়াটা আরেকবার রিভিউ করে দিচ্ছি। যদি এভাবে আসে, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ আমরা কিভাবে লিখব? এভাবে বলবো, নিউসেলাসের একটি কোষ, আগেরটা কিন্তু অন্য প্রশ্নে লিখব, নিউসেলাসের একটি কোষ গঠনগতভাবে বড় হয়, যেটি সরাসরি আর্কিস্পোরিয়াল সেল হিসেবে কাজ করতে পারে অথবা বিভাজনের মাধ্যমে দুটি কোষ তৈরি করে একটি প্যারাইটাল কোষ, এটা আর্কিস্পোরিয়াল কোষ। এটি না লিখলেও চলো, সরাসরি লিখতে পারি যেটা আর্কিস্পোরিয়াল সেল হিসেবে কাজ করে। তাহলে কি লিখবে? এভাবে, ডিম্বকের অভ্যন্তরস্থ নিউসিলাস এর একটি কোষ অন্য কোষ অপেক্ষা বড় হয়, যাকে আমরা আর্কিস্পোরিয়াল সেল বলি। সে আর্কিস্পোরিয়াল সেলটি মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। 4টি হ্যাপ্লয়েড কোষের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত কোষ 3টি নষ্ট হয়ে যায় এবং নিচের কোষটি কার্যকর স্ত্রী রেণু হিসেবে থাকে। সেই 3টি কোষের মাঝে কার্যকর স্ত্রী রেণুটি পরবর্তীতে ভ্রূণথলি গঠনের অংশ, ভ্রূণথলি না, পরবর্তী স্ত্রী গ্যামেটোফাইট বা ভ্রূণথলি গঠনে অংশ নেয়। নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে, যারা কোষের বা ভ্রূণথলির দুদিকে চলে যায়। বিপরীত মেরুতে অবস্থানকালে নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াস তৈরি করে এবং তারা পরবর্তীতে তাদের চারদিকে সামান্য পরিমাণ সাইটোপ্লাজম জমা করে কোষ তৈরি করে। সৃষ্ট 4টি কোষের মাঝে দুটি বিপরীত দিকে 8টি কোষ, 4টির মাঝে একটি, এখানে 4টির মাঝে একটি নিউক্লিয়াস বা কোষ মাঝখানে চলে আসে এবং মিলিত হয়ে ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস তৈরি করে। অন্যদিকে ডিম্বক রন্ধ্রের দিকে 3টি কোষ রয়েছে, তার মাঝে মাঝখানেটি বড়, যাকে আমরা বলি ডিম্বাণু, এবং পাশে অবস্থিত দুটি কোষকে বলা হয় সাহায্যকারী কোষ।
তার বিপরীত দিকে অবস্থিত যে তিনটি কোষ ছিল তারা প্রতিপাদ কোষ গঠন করে। আর একটি ভ্রূণথলি থাকে কি কি, দুটি সাহায্যকারী কোষ, একটি ডিম্বাণু, একটি সেকেন্ডারি নিউক্লিয়াস এবং তিনটি প্রতিপাদ কোষ। আর একটি ডিম্বাণু, দুটি সাহায্যকারী কোষ, একটি সেকেন্ডারি নিউক্লিয়াস, তিনটি প্রতিপাদ কোষ এবং একটি ভ্রূণথলি নিয়ে স্ত্রী গ্যামেটোফাইট গঠিত হয়। এখন খেয়াল করো, যেহেতু তোমাদের একটা মাথায় কনফিউশন আসতে পারে, এটা কিন্তু ঊর্ধ্বমুখী ডিম্বক, যদি আমরা এভাবে ছোট করে আঁকি, দেখো ডিম্বাণু, সাহায্যকারী কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ। দেখো আমরা বারবারই বলছি ডিম্বক রন্ধ্রের দিকে, এটি হচ্ছে একটি ঊর্ধ্বমুখী ডিম্বক, যার জন্য এই যে কোষটি রয়েছে এটি ডিম্বাণু, দেখো এটি হচ্ছে ডিম্বাণু। সুতরাং এই ডিম্বক রন্ধ্র যেহেতু বলছে, বুঝতে হবে এটি একটি ঊর্ধ্বমুখী ডিম্বক। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই কোশ্চেনটি পরীক্ষা আসলে আমরা লিখতে পারবো। তো আজকে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।